প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ আলোচনা অনুষ্ঠান বিশ্ব ফুসফুস দিবস 2025 উপলক্ষে সুস্থ ফুসফুস সুস্থ জীবন, পাওয়ার্ড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। দর্শক, বিশ্বজুড়ে 25শে সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব ফুসফুস দিবস। এবছর এ দিবসের প্রতিপাদ্য হচ্ছে হেলদি লাং হেলদি লাইফ, মানে সুস্থ ফুসফুস মানেই সুস্থ জীবন। আমরা এবছর এই দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠান করছি, জনসচেতনামূলক কর্মকাণ্ড দেখছি, এবং আমাদের দেশে এই দিবস উদযাপনের পিছনে সিগনেটরি হচ্ছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। বাংলাদেশ লাং ফাউন্ডেশন গবেষণা, জনসচেতনতা, চিকিৎসক প্রশিক্ষণ এবং সরকারের সঙ্গে নীতির প্রণয়ন এসব বিভিন্ন কাজে জড়িত আছে অনেক দিন ধরে। আমরা আজকে তাই ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের দুজন কর্ণধার। আমাদের সাথে আছেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি বক্ষবিধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন, প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান, কোষাধ্যক্ষ বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে এই লাং ফাউন্ডেশনের সাথে এই বিশ্ব ফুসফুস দিবসের যে সম্পর্ক সে নিয়ে কথা বলবো, আস্তে আস্তে জানবো এই দিবসের গুরুত্ব সম্পর্কে। তো প্রথমেই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার, আপনার কাছেই জানতে চাই, বিশ্ব ফুসফুস দিবস পালিত হচ্ছে অনেক বছর ধরে, এর সাথে বাংলাদেশ লাং ফাউন্ডেশন কিভাবে জড়িত হলো? হ্যাঁ, সারা বিশ্বব্যাপী এই বিশ্ব ফুসফুস দিবসটা চালু হয় ফোরাম ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটি নামে একটা বডি আছে, ওনারা এটা চালু করেন প্রতি বছর 25 সেপ্টেম্বর। এবং প্রথম থেকে যখন চালু হয় তখনই কিন্তু লাং ফাউন্ডেশনের সিগনেচারি ছিল, এবং তখন থেকে আমরা এর সাথে সম্পৃক্ত। এবং এছাড়া পৃথিবীর অন্যান্য দেশের সাথে সম্পৃক্ত আছে, এবং আমরা প্রতি বছর লাং ফাউন্ডেশন ওদের সাথে তাল মিলিয়ে আমরা এই দিবসটা পালন করে থাকি। এবং এই পালনের মূল উদ্দেশ্য হচ্ছে টু মেক অ্যাওয়ারনেস অ্যামং দ্য পেশেন্ট অ্যান্ড দ্য ডক্টরস। আমাদের রেসপিরেটরি ফিজিশিয়ান আছে, তারা এই বিশেষ দিনে আমরা কিছু ওয়ার্কশপ করে থাকি, তারা জানতে পারে যে পৃথিবীতে কী নতুন অ্যাডভান্সমেন্ট হয়েছে, চিকিৎসার ব্যাপারে কি নতুন কিছু এসেছে কিনা। পাশাপাশি আমাদের পেশেন্টরা যারা এদেশে রেসপিরেটরি সাফার করছে, তারাও অনেক কিছু জানতে পারে যে তাদের এই ফুসফুসকে ভালো রাখার জন্য কি করা উচিত। এবং লাং ফাউন্ডেশন প্রতি বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দিবসটা শুধু পালন করেই না, তারা বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলে এবং তারা ওয়ার্কশপ করে এবং কিছু চ্যারিটেবল কাজ করে থাকে, যাতে করে আমাদের পেশেন্ট এবং ডাক্তাররা উপকৃত হতে পারে। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান, আমরা সবসময় জানি আমাদের দেশের জনস্বাস্থ্য সমস্যার একটা বড় অংশ হচ্ছে ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ। একদিকে যেমন আছে হাঁপানি, তার পাশাপাশি আছে যক্ষ্মা, লাং ক্যান্সার ইত্যাদি, এবং ইদানিং বায়ু দূষণের কারণে ফুসফুসে বিভিন্ন রোগ বেড়ে যাচ্ছে। এবার যে প্রতিপাদ্য নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি তা হচ্ছে ফুসফুসের সুস্থ ফুসফুস এবং সুস্থ জীবন। এবছর যে প্রতিপাদ্য নেওয়া হয়েছে এর পিছনের মূল গল্পটি জানতে চাই। ধন্যবাদ। আমরা সমসাময়িক সময় সারা পৃথিবীতেই একটা বিষয় কিন্তু আমরা সোচ্চার যে আমাদের পরিবেশগত দূষণ, এটা সারা পৃথিবীর একটা অংশ হিসেবে বাংলাদেশও এটাতে অংশীদার। দেশ থেকে দেশান্তরে এক এক রকমের দূষণ হয়, দূষণের মাত্রার হয়তো ব্যাপকতা কম বেশি থাকে, কিন্তু বিষয়টি হলো দূষণ বর্তমান। তো এই যে দূষণটা হয়, বিশেষ করে তার থেকে যদি একটি অংশকে তুলে নিয়ে আসি, যেটা হচ্ছে বায়ু দূষণ। এই বায়ু দূষণ যেটা আপনি উল্লেখ করলেন, এই বায়ু দূষণটার সবচেয়ে বেশি সম্মুখ ক্ষতিগ্রস্ত যে অর্গানটা সেটা হচ্ছে ফুসফুস। আমরা যারা সুন্দর ফুসফুস নিয়ে জন্মগ্রহণ করি, এই দূষণগত কারণে ফুসফুস তো সরাসরি বাতাসকে নেয়, বাতাসে ফুসফুস থেকে বাতাস বের হয়, অর্থাৎ এই ফুসফুসটা কিন্তু প্রথম একটি অর্গান যেটা আক্রান্ত হয়। এটা গেল দূষণ সংক্রান্ত। তাছাড়া আমরা জানি যে আমাদের প্রতি বছরই আমরা অনেকগুলো সংক্রামক ব্যাধির সম্মুখীন হচ্ছি, যেটাও কিন্তু বিশ্বব্যাপী। হয়তো দেশ থেকে দেশান্তরে একটু ভিন্নতা থাকলেও আমরা এটারও সম্মুখীন হচ্ছি। আমরা খুব নিকট অতীতে আমরা কোভিডকেও মোকাবেলা করেছি। অর্থাৎ এই সমস্ত বিষয় বিবেচনা করলে দেখা যাচ্ছে যে আমাদের জীবন চালানোর জন্য একটা সুস্থ ফুসফুস ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। আর আরেকটা জিনিস দেখেন, যে কথাটা শেষে লেখা হয়েছে প্রতিপাদ্য বিষয় সুস্থ জীবন, একটা মানুষের প্রথম কামনা কিন্তু তার জীবনটা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে। অর্থাৎ সুস্থ না থাকলে সুন্দর জীবন হবে না, আর সুন্দর হবে তখনই যখন সুস্থ জীবন। তার জন্য একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সুস্থ ফুসফুস, যেটা এই আবহাওয়ার সাথে, এই পরিবেশের সাথে, এই জীবাণুগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত। সেই জন্যই এবারের প্রতিপাদ্য বিষয়টাকে একটু ব্রড স্পেকট্রামে
ধারণ করার জন্য বলা হচ্ছে সুস্থ জীবনের জন্য সুস্থ ফুসফুস প্রয়োজন। এটাই হচ্ছে প্রতিপাদ্য বিষয়ের মূল কথা। আরেকটা জিনিস এই সুযোগে আমি বলবো, আমরা কখনো শুধু ওই রোগীদের কথা ভাবি না, আমরা সমগ্র জনগোষ্ঠীকে ভাবি। যদি সমগ্র জনগোষ্ঠীকে ভাবি, তার একটা অংশ ফুসফুসের অসুখে আক্রান্ত, আর একটা অংশ কিন্তু আক্রান্ত নয়। তা আমরা যদি এমন মানে একটা সৃষ্টি করতে পারি, একটা ভাইব তৈরি করতে পারি যে একটা সুস্থ ফুসফুস রাখার জন্য আমার, আপনার অথবা সমাজের কি কর্তব্য আছে সেগুলো যদি তুলে ধরি, তাহলে বিশ্ব ফুসফুস দিবসের যে স্লোগান সেটা থেকে আমরা সার্থক হবে, এবং লাং ফাউন্ডেশন সেভাবেই কিন্তু কাজ করে আসছে। জি, ধন্যবাদ। ফুসফুস দিবসের পিছনের গল্প তো জানলাম প্রতিপাদ্যের পিছনের কথাগুলো। আমাদের দেশের অন্যতম বড় স্বাস্থ্য সমস্যা হচ্ছে এই ফুসফুসের রোগ। সে ব্যাপারে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার, আপনার কাছে জানতে চাই কি কি ধরনের সমস্যা আমাদের দেশে সাধারণত দেখা যাচ্ছে? আমাদের দেশে এই বায়ু দূষণের দিক থেকে যেই রোগগুলো প্রতীয়মান এখন বর্তমানে, সেগুলো সবগুলো নন কমিউনিকেবল ডিজিজ। আমরা অ্যাজমা আছে, সিওপিডি আছে, লাং ক্যান্সার আছে, তারপরে কোভিড পরবর্তী যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আছে, এগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো বাড়ছে আমাদের দেশে। কিন্তু পাশাপাশি যে কমিউনিকেবল ডিজিজগুলো সেগুলো কিন্তু বাড়ছে সমানতালে। তার কারণ হচ্ছে আমার ফুসফুস যখন দূষিত বায়ু নিচ্ছে তখন সে দুর্বল হয়ে যাচ্ছে, আর দুর্বল হওয়ার কারণে এখানে এসে ভর করছে টিউবারকুলোসিস, রেসপিরেটরি ইনফেকশন, ভাইরাল নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। আর আমাদের কিছু কিছু অনেক মানুষেরই কিছু ফুসফুসে কিছু গর্ত থাকে, যেখানে আমরা ব্রঙ্কিকটেসিস বলি, সেখানে এসে সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে। অর্থাৎ ফুসফুস সুস্থ থাকলেও বায়ু দূষণের জন্য আক্রান্ত হচ্ছে, আর ফুসফুস অসুস্থ থাকলেও আক্রান্ত হচ্ছে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে বায়ু দূষণের কারণে যেভাবে নন কমিউনিকেবল লাং ডিজিজ বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম কমিউনিকেবল লাং ডিজিজের প্রকোপও বেড়ে যাচ্ছে। জি, ধন্যবাদ স্যার। সাথে একটু জানতে চাই, আমাদের দেশে তো রোগের ক্ষেত্রে সাধারণত বলা হয় যে ফুসফুসের রোগগুলো বেশি বয়সে হয়। ব্যাপারটি কি আসলে সত্য? এটি কি শুধুমাত্র বেশি বয়সী রোগী পাওয়া যাচ্ছে? ফুসফুসের রোগগুলো বেশি বয়সের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার ফুসফুসটা কত বেশি এক্সপোজড হচ্ছে এনভায়রনমেন্টের প্রতি, তার সাথে একটা সম্পর্ক আছে। পৃথিবীর অন্যান্য দেশে যেহেতু বায়ু দূষণ কম, সেখানে কিন্তু ফুসফুসের রোগগুলো সাধারণত 40-50-এর পরে আসে, অ্যাজমা ছাড়া বাকিগুলো। কিন্তু আমাদের দেশে যেহেতু বায়ু দূষণ, আমরা কিন্তু পৃথিবীর বায়ু দূষণের দেশ হিসাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছি বর্তমানে। যেহেতু আমাদের বায়ু দূষণ অনেক বেশি, আমাদের দেশে কিন্তু আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ওই অত এজে পাই না, আমরা অনেক আর্লি এজে পাই। আমরা দেখি আমাদের দেশে সিওপিডি প্রায় 15-20 বছর, 30-25 বছর বয়সে পাচ্ছি আমরা। লাং ক্যান্সার আমরা 15-20 বছর বয়সে পাচ্ছি। অ্যাজমা তো আছেই, আর পাশাপাশি যে অন্য রোগগুলো আছে যেগুলো যেমন টিউবারকুলোসিস, রেসপিরেটরি ইনফেকশন, যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এগুলো অনেক আর্লি এজে হচ্ছে। অর্থাৎ যেই দেশগুলোতে বায়ু দূষণের পরিমাণ কম, সেখানে কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে যে পেশেন্টরা হয়তো 25 বছর 30 বছর পরে এই রোগগুলো হচ্ছে। আমাদের দেশে যেহেতু বায়ু দূষণ অনেক বেশি, আমাদের দেশে কিন্তু অনেক আর্লি স্টেজে কিন্তু আমরা এই রোগগুলো পেয়ে থাকি। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান। আমরা শুনছিলাম যে বিভিন্ন ধরনের রোগগুলোর কথা। তো আমাদের দেশে অনেক মানুষই আছে যারা বিভিন্ন ধরনের কাজে অনেক অল্প বয়সে সম্পৃক্ত হয়, তাদের ক্ষেত্রে কি ফুসফুসের রোগ হওয়ার কোনো ঝুঁকি আছে কিনা? দেখেন, একটা জিনিস হচ্ছে যে আমাদের এই পৃথিবীতে কাজ করার বয়স যত যার আর্লি, অর্থাৎ কোনো কারখানার কাজ বলেন, কোনো প্রতিষ্ঠানের কাজ বলেন, অথবা বায়ু দূষণের সাথে সম্পৃক্ত হয় এমন কোনো রাস্তার কাজ বলেন, এই কাজে যত অল্প বয়সে একজন এক্সপোজড হয়, তার মানে তার ফুসফুসটা কিন্তু তত তাড়াতাড়ি ওই দূষণের শিকার হয়। তো ওই ধরনের দূষণের শিকার, যেমন আমরা বলি একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হেলথ। এই কথাটার কনসেপ্টটা হলো যে কারখানায় যে বয়সে যে মানুষটা কাজ করতে যাবেন, তার সেই বয়সের বিবেচনায় তার এক্সপোজারটা তাড়াতাড়ি হলো। যখনই এটা তাড়াতাড়ি দূষণের সম্মুখীন হবে, ন্যাচারালি তার সমস্যাও কিন্তু তাড়াতাড়ি দেখা দিবে। একটা বিষয় এখানে বিবেচ্য, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হেলথ বলে একটা কথা আছে। ইন্ডাস্ট্রিয়াল হেলথটাকে যদি সচেতনভাবে চালানো যায় যে এই বয়সের আগে কোনো কর্মচারী এখানে কাজ করবে না, যেটা WHO নির্দেশনা আছে জানেন। আরেকটা হলো যারা কাজ করবে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা থাকতে হবে, স্ক্রিনিং থাকতে হবে, এবং সেই প্রতিষ্ঠানের দূষণ নিয়ন্ত্রক ব্যবস্থা থাকতে হবে। যদি এই জিনিসগুলো ঠিকমতো কাজ করে, ক্লিক করে, তাহলে এক ধরনের অবস্থা। তবে সার্বিকভাবে আপনার যে প্রশ্নটা, সেটা হচ্ছে কাজে কর্মে যদি অল্প বয়সেই কেউ জড়িয়ে যায়, যত তাড়াতাড়ি সে কাজে যোগ দিচ্ছে এবং এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশের যদি সম্মুখীন হচ্ছে,
ন্যাচারালি তার ফুসফুসের একটা ক্রনিক ডিজিজ বা ক্রনিক দুর্বলতা দেখা দেওয়ার সম্ভাবনা তত দেখা দিচ্ছে। আরেকটি কথা খুবই সঙ্গত এখানে যে আমাদের দেশ হচ্ছে অত্যন্ত ঘনবসতি এবং যে সমস্ত কারখানায় আমাদের কাজ করা হয় বা একত্রে অনেক মানুষ থাকা হয় সেখানে এই ঘনবসতির কিছু প্রভাব আছে। কিন্তু একটু আগে স্যার যেটা বললেন যে নন কমিউনিকেবল ডিজিজ একটা আছে, সেটা তো ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের জন্য একটা হতে পারে ওখানে। আর একটা কমিউনিকেবল ডিজিজ যেটা জীবাণু, সেই জীবাণু ফুসফুসের জীবাণু আক্রান্ত রোগগুলা কিন্তু একের থেকে অন্যের মধ্যে ছড়ানোর বাহন হচ্ছে বাতাস। তো একই জায়গায় যখন ঘনবসতি কাজ করা হয়, একসাথে থাকা হয়, দীর্ঘক্ষণ অবস্থান করা হয়, সেখানে কিন্তু সংক্রামক ব্যাধিও একের থেকে অন্যের মধ্যে চলে যায়। সেটাও একটা আমাদের চ্যালেঞ্জ। মোদ্দা কথা, যত তাড়াতাড়ি এবং যত বেশি সময় অস্বাস্থ্যকর পরিবেশে কাজের কেউ এক্সপোজড হবেন, তার ফুসফুসের স্বাস্থ্যটা কিন্তু তত হুমকির সম্মুখীন থাকবে। জি, ধন্যবাদ। খুব ভালো ধারণা পাওয়া গেল যে এই কলকারখানায় যারা কাজ করছে তাদের ফুসফুসের ক্ষতি কীরকম হতে পারে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার, আমরা দেখেছি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে। আমাদের দেশে একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হচ্ছে যক্ষ্মা, এবং সেটি অনেক দিন ধরে আমাদেরকে ভোগাচ্ছে, এখনও ভোগাচ্ছে। এই ব্যাপারে আপনার উপলব্ধি, আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই যে কী করণীয় এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশন এখানে কি করতে পারছে। হ্যাঁ, যক্ষ্মা তো আমাদের একটা অন্যতম মানে হ্যাজার্ডস, হেলথ হ্যাজার্ডস। যক্ষ্মা পেশেন্ট দুইভাবে সাফার করে। একটা হচ্ছে তার যক্ষ্মা হলে তখন সাফার করে, আর একটা হচ্ছে যক্ষ্মা পরবর্তী সাফারিংস, যেটাকে আমরা বলি পোস্ট টিউবারকুলার লাং ডিজিজ। যক্ষ্মা হলে যে সাফারিংটা হয় সেটার জন্য তো যক্ষ্মা ডিটেকশনের পরে চিকিৎসা নিয়ে হয়তো অনেকে আছে পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে, অনেক আছে লাঙে কিছু পার্মানেন্ট দাগ পড়ে যাচ্ছে, যেটাকে আমরা ফাইব্রোসিস বলি। যক্ষ্মা সুস্থ হওয়াটা তো গুরুত্বপূর্ণ বডি, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পোস্ট টিউবারকুলার ফাইব্রোসিসটা, যেটা আপনার তাকে ভোগাতে থাকে। সে যক্ষ্মা ভালো হয়ে যায়, কিন্তু যে হাঁটতে গেলে হাঁপিয়ে যায়, তার ঘন ঘন রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, অনেকের আছে কাশির সাথে রক্ত যাচ্ছে। এই যে কমপ্লিকেশনটা, এটাকে বলি আমরা পোস্ট টিউবারকুলার লাং ডিজিজ। তো বাংলাদেশ লাং ফাউন্ডেশন বর্তমানে এই পোস্ট টিউবারকুলার লাং ডিজিজ নিয়েই কাজ করছে। আমরা ডেমিয়ান ফাউন্ডেশনের সাথে আমরা বর্তমানে একটা গবেষণা করছি যে বাংলাদেশে পোস্ট টিউবারকুলার লাং ডিজিজগুলো কত আছে একটা। সেকেন্ড হচ্ছে যে তাদেরকে কি করা যায়। আমরা লাং ফাউন্ডেশনের, ডেমিয়ান ফাউন্ডেশন মিলে আমরা টাঙ্গাইল এবং তার আশেপাশে এলাকাগুলোতে আমরা যেসব পেশেন্ট অলরেডি টিউবারকুলোসিস হয়ে গেছে, যক্ষ্মা হয়ে গেছে, চিকিৎসাও পেয়ে গেছে, এবং তাদেরকে আমরা এনে স্ক্রিনিং করে, তাদের এক্স-রে করে, লাং ফাংশন স্পাইরোমেট্রি করে আমরা যদি এ ধরনের পেশেন্ট পাই যারা যক্ষ্মা পরবর্তী ফুসফুস জটিলতায় ভুগছে, তাদেরকে আমরা রিহ্যাবিলিটেশন করে যাতে তার কার্যক্ষম, তাদের ফুসফুসের কার্যক্ষমতা যাতে বেড়ে যায় সে ব্যবস্থা আমরা করছি। এবং এটা আমাদের চিকিৎসকরা খুব সানন্দই করতেছে, এবং তার সাথে ডেমিয়ান ফাউন্ডেশন আমাদেরকে ফাইন্যান্সিয়ালি সাহায্য করছে। এবং এটা কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী। আমরা যদি দেখি যারা ফুসফুসের যক্ষ্মায় ভুগে, তাদের প্রায় 60% পরবর্তী ফুসফুসের ফাইব্রোসিস জটিলতায় ভুগতে থাকে। এটা কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী। এর মধ্যে একটা বড় জনগোষ্ঠী হচ্ছে যাদের ওয়ার্কিং গ্রুপ, অর্থাৎ তাদের যে বয়স হচ্ছে কার্যক্ষম বয়স, কিন্তু সে কাজ করতে পারে না, ফুসফুসের এই ফাইব্রোসিসের কারণে তার শ্বাসকষ্ট হয়। আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে রিহ্যাবিলিটেশনের মাধ্যমে তাদের লাংয়ের কার্যক্ষমতা যাতে পূর্ণভাবে অন্ততপক্ষে কার্যক্ষম অবস্থায় ফিরে আসে, সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি। এবং আমরা আশা করছি যে আমরা পরবর্তীতে বাংলাদেশের সকল জেলাতে এই কার্যক্রমটা আমরা চালু রাখবো। শুনছিলাম যে বিভিন্ন ধরনের সমস্যাগুলোর কথা এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কিছু পদক্ষেপের কথা। আমাদের দেশে যেহেতু এটা একটা বড় স্বাস্থ্য সমস্যা, সেই ক্ষেত্রে এই সুস্থ ফুসফুস পেতে হলে আমাদের কি করণীয়, সেই ব্যাপারটা একটু জানি। ধন্যবাদ। আমি একটু আগে বলছিলাম যে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা কিন্তু সকল জনগোষ্ঠীর জন্য একান্তভাবে কাম্য। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের জন্ম হয়েছিল এই সুস্থ ফুসফুস গড়ে তোলার প্রত্যয়। তো ন্যাচারালি আমাদের এখান থেকে আমাদের একটা বড় দায়িত্ববোধ হলো যে আমাদের যারা ফুসফুসে আক্রান্ত রোগী আছেন, একই সাথে যারা সুস্থ আছেন, দুই পক্ষকেই আমরা সংগঠিত করতে চাচ্ছি। সংগঠিত করতে চাইলে আমাদের মধ্যে একটা সচেতনতামূলক কার্যকলাপ চালাতে হবে, আমরা সেটা চালাই। আমরা দুইটা মাত্রাকে ভিন্ন দেই। যারা সুস্থ আছেন তাদের ফুসফুস কিভাবে সুস্থ রাখা যায়, বর্তমান যে সমস্ত চ্যালেঞ্জ আছে, বায়ু দূষণ, অন্যান্য জীবাণু ইত্যাদি,
সেই সম্বন্ধে আমরা কিন্তু সম্যক জ্ঞান দেওয়ার চেষ্টা করি। আরেকটি গ্রুপ হচ্ছে যাদের ইতিমধ্যেই ফুসফুসের বিভিন্ন ধরনের অসুখ, অসংক্রামক অসুখ হতে পারে বা সংক্রামক ব্যাধিগুলো হতে পারে, সেইগুলোকে কিভাবে উন্নততর চিকিৎসার আওতায় আনা যায়। এখানে দুটো চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ হচ্ছে যারা আক্রান্ত তাদেরকে সচেতন করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা একটা চ্যালেঞ্জ, আর একটা চ্যালেঞ্জ হচ্ছে আমরা যারা চিকিৎসক অথবা চিকিৎসা পেশার সাথে জড়িত আমাদের যে আদার হ্যান্ডস আছে সবাইকে এই রোগগুলো সম্বন্ধে সুন্দরভাবে ট্রেনিং দেওয়া, সেটা ওয়ার্কশপের মাধ্যমে হতে পারে, সিএমইর মাধ্যমে হতে পারে, এবং অনলাইন কিছু কিছু ভার্সন আছে সেভাবেও হতে পারে। সেইটা দিয়ে আমরা কিন্তু এই পক্ষকেও অনেক মজবুত করে গড়ে তুলি। তাতে করে যেটা হয় সেটা হচ্ছে আমার জনগোষ্ঠী একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে স্বাস্থ্য চিকিৎসা পেয়ে থাকে, বিশেষ করে ফুসফুস সংক্রান্ত। আরেকটি বিষয়ে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশে প্রান্তিক জনগোষ্ঠী হচ্ছে বিপুল জনগোষ্ঠী। আমরা শুধু কেন্দ্রের কথা ভাবলে হবে না, অর্থাৎ আমরা যারা ঢাকায় কাজ করি আমাদের এই কার্যকলাপের অনুরণ বলেন, বিচ্ছুরণ বলেন, অথবা যাই বলেন, তরঙ্গ বলেন, এটা যেন প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছাতে পারে। এই জন্য লাং ফাউন্ডেশন কিন্তু বছরব্যাপী প্রোগ্রাম নিয়ে থাকে। আমাদের প্রোগ্রামের মধ্যে আমাদের ন্যাশনাল পর্যায়ের প্রোগ্রাম আছে, ইন্টারন্যাশনাল তো আছেই। তো ন্যাশনাল পর্যায়ের প্রোগ্রামগুলো দিয়েই কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে ওখানে পরিচিত হই। তো এই প্রোগ্রামের মধ্যে যেমন ধরেন আজকে আমরা ঢাকায় বসে যেমন ঢাকায় প্রোগ্রামগুলো নেই, সেটা ধরনের এক ধরনের সিএমই হয়, ট্রেনিং প্রোগ্রাম হয়, ওয়ার্কশপ হয়, যেখানে বাহির থেকে আসে, মানে অন্য অঞ্চল থেকে আসে। একইভাবে লাং ফাউন্ডেশন তার সিএমই প্রোগ্রাম বলেন, মাস্টার ক্লাস বলেন, অথবা ওয়ার্কশপ বলেন, কর্মশালা, যেটার মাধ্যমে একদম প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য ওই অঞ্চলগুলোতে যারা এক্সপার্ট আছেন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, অথবা এই সেবার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক আছেন, তাদের ট্রেনিং বলেন, ওয়ার্কশপ বলেন, মানে আমরা যে ভাষাই বলি সিএমই বলেন, আমরা কিন্তু প্রান্তিক অঞ্চলেও দিয়ে থাকি। তাতে করে হয় কি, আমরা কেন্দ্রের যে ভাবনাটা আমরা ভাবি, কেন্দ্রে যে কাজটা আমরা শুরু করি, সেটাকে একদম প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় আমরা কাজ করি। সার্বিকভাবে বলতে পারেন দেশব্যাপী ফুসফুসের স্বাস্থ্য বিষয়ক যে ধরনের কার্যকলাপগুলো হওয়া প্রয়োজন সেটা আমরা প্রথমত টার্গেট করি, দ্বিতীয়ত আমরা এটা ফলপ্রসূ করার জন্য আমাদের বিশাল সংখ্যক রেসপিরেটরি ফিজিশিয়ান আছে যারা আমাদের সাথে সংশ্লিষ্ট। আমাদের বিশাল সংখ্যক কিন্তু পটেনশিয়াল সাপোর্ট আছে, যারা চায় আমরা এই ধরনের কাজগুলো করলে তারা সহায়তা করবে। সেই সাপোর্টগুলো আমরা টেকনিক্যাল সাপোর্ট ছাড়াও আমরা অন্য সাপোর্টগুলো নিয়ে এই কাজগুলো করছি। আপনার প্রশ্ন ছিল এটাই, তার সাথে কয়েকটা কথা বলতে হবে। আপনি জানেন যে যে কোনো দেশের স্বাস্থ্য সমস্যাকে আপনার মোকাবেলা করতে হলে গবেষণার প্রয়োজন হয়, স্টাডির প্রয়োজন হয়। সেই ধরনের গবেষণার সাথেও লাং ফাউন্ডেশন শুরু থেকে জড়িত। আমাদের দেশে কত সংখ্যক সিওপিডির রোগী আছে, কত সংখ্যক অ্যাসমার রোগী আছে, কত সংখ্যক ওভারল্যাপ আছে, এ ধরনের স্টাডি আমরা কিন্তু 10 বছর পর পর করে থাকি। আমাদের এখন আবার একটা সময় এসছে আবার এটা করা, তাতে করে আমরা বুঝতে পারি এই ধরনের রোগের ইনসিডেন্সটা আমাদের দেশে কেমন, ব্যবস্থাপনা কেমন, এগুলো আমরা ওই স্যার একটু আগে বললেন যে টিউবারক্লোসিস ইজ এ বিগ ম্যাটার। টিউবারক্লোসিসে একটা রোগী যখন আক্রান্ত হয় হয়তো রোগমুক্ত হয়ে যায়, কিন্তু রোগমুক্ত হওয়ার পরে কিছু সংখ্যক রোগী কিন্তু লং টার্ম পোস্ট টিবি লাং ডিজিজে ভোগে। তাদেরকে টার্গেট করে আমরা গবেষণা শুরু করেছি। আমরা গবেষণা শুরু করছি অন্যভাবেও, সেটা হচ্ছে আমরা কিন্তু পেশেন্টস ব্যাংক, পেশেন্ট ফোরামও তৈরি করেছি। তাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নিয়েও আমরা অনেক সময় এই তথ্যগুলোর উপর নির্ভর করে কাজ করি। অর্থাৎ সকল দিককে বিবেচনায় নিয়ে যতটুকু সম্ভব বিজ্ঞান ভিত্তিক যে জ্ঞান বিতরণ বলেন, জ্ঞানের পরিচর্যা বলেন, সেটা লাং ফাউন্ডেশন করছে। মোট কথা হচ্ছে সুস্থ ফুসফুস বজিয়ে রাখার জন্য, ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষার জন্য লাং ফাউন্ডেশন কাজ করে আসছে। ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলিফ হোসেন স্যার, আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতা থেকে পরামর্শগুলো আশা করছি কিভাবে ফুসফুসকে সুস্থ রাখা যায় এবং একই সাথে আমাদের জীবনটাকে সুস্থ রাখা যায়। ফুসফুস সুস্থ রাখার জন্য কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করা, ওজন কমানো, ওজন কম রাখা, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় লিফি ভেজিটেবল খাওয়া, ফিশ খাওয়া, পাশাপাশি ভ্যাকসিন নেওয়া। আমরা যদি ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া ভ্যাকসিন নিয়ে নিই তাহলে কিন্তু ফুসফুস ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া আক্রান্ত হবে না, এবং ফুসফুস যদি আক্রান্ত না হয় তাহলে ফুসফুস অবশ্যই সবল থাকবে। এগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু ফুসফুসকে সুস্থ রাখা সম্ভব। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক,
আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।